এই দেশের জন্য পেয়ার ইলেকশন ভালো হবে না বর্তমান যে পরিচালিত ইলেকশন ব্যবস্থা রয়েছে সেটা ভালো হবে, সেই বিবেচনা গভীরভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রতিটা নাগরিক প্রতিটা ভোটারের অবস্থা পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি পিআর ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযোগী নয়। জমিয়ত উলামা ইসলাম তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এই ব্যাপার অত্যন্ত সতর্কতার সাথে ভূমিকা রেখে আসছে, যে কারণে জমিয়তের সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত হয়, জমিয়তের যে পদক্ষেপ যুগান্তকারী পদক্ষেপ হয়, জমিয়তের যে সমস্ত কর্মসূচি বাস্তবতার নিরিখে সেটাকে প্রণয়ন করা হয়। আমরা কোনো সাময়িক স্রোতে ভেসে যাওয়ার দিকে লক্ষ্য রেখে আমরা কোনো কর্মসূচি ঘোষণা করি না। আমাদের অতীত থেকে এটা চলে আসছে, স্রোত একদিকে চলতেছে, জমিয়তের নেতৃবৃন্দ মনে করতেছে এই স্রোতের গতি যদি রোধ না করা হয় তাহলে উম্মার ক্ষতি হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। জমিয়ত সেখানে তার সুস্পষ্ট বক্তব্য ওই স্রোতের বিবৃত দিয়ে দেওয়ার রেকর্ড দেওয়ার ঐতিহ্য জমিয়তের আছে। বর্তমানেও আমরা সেটা সব কিছু বিবেচনা করে এই দেশের জন্য পেয়ার ইলেকশন ভালো হবে না বর্তমান যে পরিচালিত ইলেকশন ব্যবস্থা রয়েছে সেটা ভালো হবে, সেই বিবেচনা গভীরভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রতিটা নাগরিক প্রতিটা ভোটারের অবস্থা পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি পিআর ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযোগী নয়। এই পিআর ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযোগী নয়। নেপালের মতো দেশে ইলেকশন হয়েছে পিআর ব্যবস্থা, 8 বছর কি 10 বছরে 7 বার তাদের সরকার পরিবর্তন হয়েছে। 8-9 বছরে 7 থেকে 8 বার তাদের সরকার পরিবর্তন হয়েছে। যে সমস্ত দেশের দৃষ্টান্ত পেশ করা হয় সেই সমস্ত দেশের শাসন ব্যবস্থা, সেই দেশের প্রশাসন, সেই দেশের আমলা বাংলাদেশের মতো এই দেশে আমলাগিরি করে আর বেগম পাড়া কানাডা বাড়ি করে না। এমন একটা দেশে আমরা বসবাস করি, সে দেশে এই নিয়ম প্রযোজ্য উপযোগী নেই দেশ। এই জন্য জমিয়ত ইসলাম অত্যন্ত ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন পদ্ধতি আমাদের সেটাই আমরা চাই, কোনো নতুন কোনো ব্যবস্থা চাই না। কোনো নতুন কোনো ব্যবস্থার মাধ্যমে এমন কাউকে জাতীয় সংসদে আনার সুযোগ তৈরি হোক যারা পরবর্তীতে আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি হবে, যারা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে, যারা আমার ইসলামের জন্য হুমকি হবে, আমরা এমন কাউকে চাই না। জমিয়ত উলামা ইসলামের স্পষ্ট ঘোষণা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত দিয়ে আসছে, এমন ঐক্য বিরোধী যে ঐক্য সত্য মিথ্যার যে পার্থক্য যে ব্যবধান সেটা মুছে যাবে, এমন ঐক্য জমিয়ত উলামা ইসলাম কখনো বিশ্বাস করে না। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এটাই জমিয়ত উলামা ইসলামের নীতি। সময়ের টাকা যায়, অবস্থার পরিপ্রেক্ষিতে জমিয়ত বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, তার দৃষ্টান্ত ঘুরুঘুরি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সেদিকে যেতে পারছি না। তবে এই কথা স্পষ্টভাবে আজকে গাজীপুরের যুব জমিয়তের কাউন্সিল থেকে বলে যেতে চাই, জমিয়ত সবসময় বৃহত্তর ঐক্যে বিশ্বাসী। জমিয়ত দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, দেশের নাগরিকদের কল্যাণে, মুসলমানের কল্যাণে জমিয়ত বৃহত্তর ঐক্যে বিশ্বাসী। যে বিশ্বাসের জায়গায় থাকে জমিয়ত, ত্যাগ ঐক্যের ক্ষেত্রে যে ত্যাগ জমিয়ত অতীতে দিয়ে আসছে, এরকম ত্যাগের দৃষ্টান্ত অন্য কোনো সংগঠন বাংলাদেশে দেখাতে পারবে না। খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পর হযরত হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাই 1981 সালে ইলেকশন অংশ করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল জমিয়ত উলামা ইসলামের। জমিয়ত ইসলামের দলীয় সিদ্ধান্ত, দলীয় মিটিংয়ে সিদ্ধান্ত হাফিজ চৌধুরীকে নির্বাচনে দাঁড় করানোর স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং জমিয়তের ঘাঁটি বলে বিবেচিত বৃহত্তর সিলেট থেকে সর্বোচ্চ ভোট বটগাছ মার্কা জমিয়তের নেতা কর্মীরা হাফিজ চৌধুরীকে উপহার দিয়েছিল, যে ভোটের কারণে হাফিজ চৌধুরী ওই ইলেকশনে 3য় পজিশন আসছিল। এটা জমিয়তের ইতিহাস। বিচারপতি আব্দুল সত্তার প্রধান 1 নম্বর প্রেসিডেন্ট হয়েছেন, তারপর ডক্টর কামাল 2য় পজিশন,
তৃতীয় পজিশন ছিল মাহমুদুল্লাহ হাফিজ জুজুরের বটগাছ। আর বেশি ভোট দেওয়া হয়েছিল বৃহত্তর সিলেট থেকে, যেটা জমিয়তের নেতাকর্মীরা তাকে উপহার দিয়েছিলেন। ইলেকশন পরবর্তীতে খেলাফত আন্দোলন যখন প্রতিষ্ঠা হয়, জমিয়ত তার রাজনৈতিক অস্তিত্ব বিলীন করে খেলাফত আন্দোলন একাকার হয়ে যায়। ইসলামী ঐক্যজোট এরশাদের পতনের পর ইসলামী ঐক্যজোট যে প্রতিষ্ঠিত হয়, সেই ইসলামী ঐক্যজোটের প্রস্তাবক ছিল জমিয়ত। এগুলো ইতিহাস, আজকাল অনেক ইতিহাস শোনা যায়, অনেক বানোয়াট ইতিহাস শোনা যায়, অনেক মুখরোচক ইতিহাস শোনা যায়, কিন্তু সঠিক ইতিহাসের চর্চা হয় না। জমিয়ত হয়েছিল ইসলামী ঐক্যজোটের প্রস্তাবক, এবং ইসলামী ঐক্যজোটের গঠন প্রক্রিয়ার যত মিটিং হয়েছে সকল মিটিং জমিয়তের কেন্দ্র আরজাবাদ মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তীতে 1994-93 সালে এনজিও বিরোধী আন্দোলন দেশ তুঙ্গে, এনজিওদের জন অপতৎপরতা পুরো দেশব্যাপী, তখন যে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠিত হয়, সেখানেও জমিয়তের বলিষ্ঠ ভূমিকা ছিল। এর পরবর্তীতে ইসলামী আইন বাস্তবায়ন যখন গঠিত হয়, মাওলানা মুফতি ফজলুল আমিনী রহমতুল্লাহ ছিলেন ইসলামী আইন বাস্তবায়নের আহ্বায়ক, আর জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের তৎকালীন মহাসচিব হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ ছিলেন সদস্য সচিব। এইখানেও ঐক্যের ক্ষেত্রে জমিয়তের বলিষ্ঠ ভূমিকা ছিল, এবং এই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে পুরা দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলা হয়। যে গণ আন্দোলন গড়ে তোলার কারণে ওই সময়ে পরবর্তী ইলেকশনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়। এর পরবর্তী যত ঐক্যবদ্ধ কর্মসূচি আছে, হেফাজতে ইসলাম দেখেন, সেখানে জমিয়তের নেতৃবৃন্দের ভূমিকা কি, অতীতে কি ছিল, বর্তমানে কি আছে। জমিয়ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমিয়তের ত্যাগ অন্যান্য সংগঠনের তুলনায় আমরা মনে কোনো অংশে কম না। আমাদেরকে ঐক্যবিরোধী বলা হয়, আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হয়। আমরা মুখরোচকতায় বিশ্বাসী না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। আমরা মুসলিম উম্মার জন্য, এই দেশের সাধারণ মানুষের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে রক্ষা হয়, সেই ধরনের বক্তব্য কর্মসূচিতে আমরা বিশ্বাসী। এছাড়া অন্য কোনো কর্মসূচিতে আমরা বিশ্বাসী না।